ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো সাইকোথেরাপি কি, কেন দরকার। ইতিমধ্যে সাইকোথেরাপি সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। অনেকের প্রশ্নের বেসিসে আমার কিন্তু ভিডিওগুলো আমি বানিয়ে থাকি। তাহলে আজকে কথা বলবো সাইকোথেরাপি সম্পর্কে। অনেকেই সাইকোথেরাপি সম্পর্কে জানেন না। যারা না জানেন তাদের উদ্দেশ্যেই আমি মূলত ভিডিওটি করার আগ্রহ প্রকাশ করেছি। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর দিয়ে অবস্থিত। সাইকোথেরাপি হচ্ছে যে একটি ওষুধবিহীন চিকিৎসা। আমাদের মনের রোগ বা মানসিক রোগের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক ব্যবহার করি, যেগুলো ওষুধ ছাড়া, সেগুলোই হলো সাইকোথেরাপির মাধ্যমে করা হয়। একজন সাইকোথেরাপিস্ট অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হয়ে থাকেন, এবং সেক্ষেত্রে অবশ্যই তাকে পর্যাপ্ত ট্রেনিংয়ের মাধ্যমে, পর্যাপ্ত একাডেমিক যে অ্যাচিভমেন্ট বা একাডেমিক যে পড়াশোনা সেটি করার মাধ্যমে কিন্তু সাইকোথেরাপিস্ট হতে হয়। অনেক ক্ষেত্রে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেমন এটি প্র্যাকটিস করে, অনেক সাইকাটিস্ট রয়েছেন যারাও কিন্তু সাইকোথেরাপির প্র্যাকটিসটা করেন। কেননা বর্তমান সময়ে সাইকোথেরাপির এতটাই চাহিদা তৈরি হয়েছে যে সেই পরিমাণে প্রফেশনালরা তৈরি হয়নি বা এখনও পর্যাপ্ত নেই, যার কারণে সাইকাটিস্টরাও কিন্তু বিভিন্ন রকমের সিবিটি বেসড সাইকোথেরাপি তারা প্রয়োগ করে থাকেন। তাহলে সাইকোথেরাপির একটু হিস্ট্রিটা যদি যাই, বা বর্তমানে আমরা সাইকোথেরাপি বলছি বা অনেক ক্ষেত্রে আমরা কাউন্সেলিংও বলি, কিন্তু এই যে সাইকোথেরাপি বা কাউন্সেলিং সেটা কিন্তু একদিনে আসেনি। একটা সময় মনের রোগ বা মানসিক রোগের জন্য বিভিন্ন রকমের আমরা বলি ট্র্যাডিশনাল হিলিং যে বিষয়গুলো সেগুলো করা হতো। যেমন আমরা যদি বলি আজকে থেকে আরও 200 বা 300 বছর আগে এই যে মনের রোগ বা মানসিক রোগের জন্য কিন্তু চিকিৎসা করানো হতো। সেই ক্ষেত্রে এটি ছিল ভিন্ন রকম, যেটিকে আমরা সাইকোথেরাপি বলি, যেটা অনেক বেশি সায়েন্টিফিক। তখন কি করা হতো, একটা সময় ছিল যে এই যে মনের রোগের জন্য ব্রেন ফুটো করে দেয়া, তারপর হচ্ছে যে তার পেতাত্তা ভর করেছে সেটা বের হয়ে যেত, এর পরবর্তীতে পানিতে ভিজিয়ে রাখা তাকে, এবং দেখা যেত একটা সময় তাবিজ কবজের চিকিৎসা, পানি পড়া, এগুলোর চিকিৎসা কিন্তু ছিল। মূলত তাদের এই যে প্রচেষ্টাগুলো ছিল এই যে তার মনের যে রোগ বা মানসিক রোগ সেগুলোকে কিন্তু দূর করার জন্য। কিন্তু বর্তমানে সাইকোথেরাপির ক্ষেত্রে বলা হয় এখানে বেশ কিছু থেরাপিউটিক প্রসেস থাকে। আমরা জানি যে অনেক ক্ষেত্রে বিভিন্ন টাইপস রয়েছে, সেগুলো আমরা একটু পরেই বলছি। কিন্তু সাইকোথেরাপির ক্ষেত্রে একটা কনফিডেন্সিয়াল অর্থাৎ গোপনীয় একটা জায়গাতে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, যিনি কিনা প্রফেশনাল এই বিষয়ে প্রফেশনাল ওয়েতে কিন্তু তারা সাইকোলজিক্যাল যে ইস্যুগুলো সেগুলো ডিল করে। একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে সাইকোথেরাপি আপনারা যখন গ্রহণ করবেন বা সাইকোথেরাপি যখন দিবে, এটা কিন্তু আপনার মনের রোগ বললেও এটা কিন্তু আমাদের ব্রেনের রোগ হিসেবে কিন্তু দেখা দেয়। হয়তো আমরা যে আচরণগুলো দেখি সেগুলো কোনো না কোনোভাবে আমরা বাহির থেকে দেখতে পারি, কিন্তু এটা আমাদের ব্রেনের নিউরোকেমিক্যাল চেঞ্জের কারণে কিন্তু এটা হয়ে থাকে। তাহলে প্রাথমিক ধারণাটা আপনারা জানলেন যে সাইকোথেরাপির প্রাথমিক যে হিস্ট্রিটা সেটাও কিন্তু আপনারা জানতে পারলেন। তাহলে কখন সাইকোথেরাপি নেওয়া জরুরি হবে বলে আপনার মনে হয়? আমরা বলি যে বিভিন্ন রকমের মানসিক কষ্ট, মানসিক অশান্তি আমাদের ভিতরে যদি প্রচণ্ডভাবে থাকে, তখন আমরা অনেক সময় অসহায় অনুভব করি, এবং আমাদের দেখা যায় যে প্রাণবন্ত চেষ্টা করার পরও এই যে সমস্যা থেকে আমরা বের হতে পারি না। তখন আপনারা কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নিতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মনোযোগ দিতে পারি না কোনো একটি কাজ করার ক্ষেত্রে। একটা সময় হয়তো আমার অনেক ভালো মনোযোগ ছিল, আমি ঠিক মতো করতে পারতাম, কিন্তু সেটি হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার সাইকোথেরাপিটা জরুরি হবে। তারপর অনেক ক্ষেত্রে অনেকে মাদকাসক্ত হয়ে পড়ে, এবং মাদকাসক্তের কারণে হয়তো বা তার জীবনটা বিপর্যয় হয়ে গেছে। আগে যে কাজগুলো ঠিকমতো করতে পারতো সেটি এখন সে করতে পারছে না, তাহলে তখন কিন্তু সাইকোথেরাপিটা দরকার হবে। বিভিন্ন রকমের সম্পর্কের জটিলতার ক্ষেত্রে সাইকোথেরাপিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দাম্পত্য কলহ, অনেকে ডিভোর্স হয়, ডিভোর্সের পরবর্তী তাদের কীভাবে সব কিছু মানিয়ে নেবে সেগুলোর উপর জন্য কিন্তু সাইকোথেরাপি দরকার হবে। এখন আসেন যে সাইকোথেরাপির প্রকারভেদ। অনেকেই সাইকোথেরাপি জানতে চায় আসলে যে এটা কত প্রকার, কী রকম বা কীভাবে করা হয়। অনেকে ভয়ও কাজ করে, কিন্তু আসলে ভয়ের কিছু নেই। এটাকে টক থেরাপি বলে। একটা সময় মনের রোগের জন্য হয়তো শক থেরাপি ব্যবহার করা হতো। অনেকে সেটা মনে করে শক থেরাপি মনে হয় সাইকোথেরাপি, আসলে কখনোই নয়। অনেকে পাবনা মেন্টাল হসপিটালের কথা জানেন, সেখানে পাগলা গারদ আছে, সেটি আমি নিজেও দেখেছি, যেটি অনেক বছর ধরে এখনও বন্ধ আছে, কিন্তু ওটা হলো সাইকোথেরাপির কোনো অংশ এখনও নয়। সাইকোথেরাপির বিভিন্ন রকমের প্রকার রয়েছে। আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ
সিবিটি যাকে সংক্ষেপে বলা হয়, এটি অনেকে প্র্যাকটিস করে। অ্যারন বেক নামে একজন সাইকাটিস্ট এটি কিন্তু প্রথমে এটি উদ্ভাবন করেন এবং এর বেসিসে বিভিন্ন রকমের টেকনিক রয়েছে যেটি সাইকোথেরাপিতে ব্যবহার করা হয়। এরপরও ইন্টারপার্সোনাল থেরাপিও কিন্তু একটা সাইকোথেরাপি। হয়তো বা কারোর সাথে সম্পর্ক ঠিকমতো যাচ্ছে না, সামাজিক অবস্থার পরিবর্তনের কারণে বা অন্যান্য ঝামেলার কারণে তার মনটা ভালো থাকছে না, কারোর সাথে সম্পর্ক ভালোভাবে টিকছে না, সেক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি দরকার হয়। এবং তখন ওই ব্যক্তি আবেগীয় প্রকাশগুলো করতে পারে, যোগাযোগের মাধ্যম শিখতে পারে, একটা নিজেদের সোশ্যাল স্কিল তৈরি হয়। আমরা বলি ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটি সাইকোথেরাপি, যেটি হলো পার্সোনালিটি ডিসঅর্ডার, স্পেশালি যাদের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যেমন এটি প্রায় 26টি সেশন দরকার হয় বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে। এছাড়াও এর অন্যরকম কিছু থেরাপিউটিক প্রসেস এর ভিতরে ব্যবহার করা হয়, মাইন্ডফুলনেস মেডিটেশন, তারপর হচ্ছে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই যে বিষয়গুলো এটা কিন্তু ডিবিটি বা ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপিতে থাকে। তারপর হলো সাপোর্টিভ থেরাপির কথা বলা হয়েছে। অনেক সময় অনেকে চলতে পারে না, ফিরতে পারে না, কারণ হচ্ছে যে হয়তো আমি মানুষের সাথে কথা বলতে পারি না, মিশতে পারি না, বিভিন্ন রকমের দুশ্চিন্তা তাদের বাসা বাঁধে, আবার আত্মসম্মান বোধ তাদের ভিতরে খুব বেশি দেখা যায়, সামাজিক দক্ষতাও খুব বেশি থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু এই যে সাপোর্টিভ থেরাপি খুবই ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে আমরা সাইকোডাইনামিক থেরাপি বা সাইকো অ্যানালাইসিস এগুলো ব্যবহার করা হয়। তাহলে আসেন যে কারা সাইকোথেরাপি দিয়ে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। আপনারা অনেকেই হয়তো অবগত থাকবেন যে একজন সাইকোথেরাপিস্ট হতে হলে তাকে মিনিমাম অনার্সে এইচএস সাইকোলজি এবং এই যে মাস্টার্সে মোটামুটি একটা প্রফেশনাল একটা ডিগ্রি দরকার হয় সাইকোলজির উপরে। সেটা হয়তো বা কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি হতে পারে, অথবা বাচ্চাদের নিয়ে যারা কাজ করে তারা স্কুল সাইকোলজি বা এডুকেশনাল সাইকোলজিতে কিন্তু তাদের এই যে প্রফেশনাল ডিগ্রিটি দরকার হবে তারা যদি সাইকোথেরাপিটি দিতে চায়। অনেকের ভিতরে কনফিউশন থাকে যে সাইকোথেরাপির কথা তো জানলাম, অনেকে কিন্তু কাউন্সেলিংয়ের কথা বলে, তাহলে এই দুটোর ভিতরে পার্থক্য কী? আসলে ব্যাপারটি হলো যে দুটির মূল উদ্দেশ্য একই, যে মানুষের মনে শান্তি আনয়ন করা, মানসিক যে সমস্যাগুলো সেগুলো থেকে সে যেন মুক্তি পায় সেটির ব্যবস্থা করা। সেক্ষেত্রে এই যে বিভিন্ন থেরাপিউটিক পরিস্থিতির কথা বলেছি সেটা ব্যবহার করা হয়। কাউন্সেলিং ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের অ্যাপ্রোচ ব্যবহার করা হয়, অনেকে রজারিয়ান থিওরি ব্যবহার করে, অনেকে টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস নামে থেরাপিউটিক একটা প্রসেস রয়েছে, চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেটি ব্যবহার করে, অনেকে ইএমডিআর, এনএলপি, মাইন্ডফুলনেস মেডিটেশন, এই যে থেরাপিউটিক প্রসেসগুলো তারা কিন্তু ব্যবহার করে। এবং সাইকোথেরাপির ক্ষেত্রে আমরা বলছি সিবিটির ভিতরে অনেক রকমের থট স্টপিং, থট মানে ডিস্ট্রিবিউশন, তারপর হলো যে থট রিফ্রেমিং, অল্টারনেটিভ থট, এই যে টাইম আউট দেওয়া, এইরকম থেরাপিউটিক যে টেকনিকগুলো সেটি কিন্তু সাইকোথেরাপিতে ব্যবহার করা হয়। এখন আসেন যে কীভাবে সাইকোথেরাপিটা শুরু করবেন। অনেকের ভিতরে কনফিউশন থাকে যে সাইকোথেরাপি তো বুঝলাম অসুস্থতা চিকিৎসা, এটি দিলে হয়তো বা অনেক ক্ষেত্রে ওষুধ দরকার হয় না, আবার কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ দরকার হয়। কখন দরকার হয়? আপনাকে যদি কেসটা সিভিয়ার থাকে, আমরা জানি সিজোফিনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার একটা সিভিয়ার কেস, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে মেডিকেশনের আওতায় নিয়ে আসতে হবে। সাথে সাথে যেটি দরকার সেটি হলো হয়তো আপনার এই যে সমস্যাটি সেটি হলো হয়তো বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি, পিটিএসডি, ওসিডি, সেটি নিম্ন একটা মাত্রায় থাকলেও আপনাকে কিন্তু এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা গ্রহণ করতে হবে। তাহলে শুরু করার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই দেখবেন যে একজন প্রফেশনাল সাইকোথেরাপিস্ট যিনি হচ্ছে যে এই যে তার রিকোয়ারমেন্ট, তার এই জার্নিতে বা তার স্কিলের জায়গাতে সে হয়তো অবশ্যই সাইকোলজির পর অনার্স এবং একটা অ্যাডভান্স যে ডিগ্রি সেটি রয়েছে কিনা সেটি খেয়াল রাখবেন। এরপর তাকে যোগাযোগ করবেন, হয়তো বা তার ফোন কলের মাধ্যমে, আপনি নেটের মাধ্যমে সার্চ দিলেও এরকম অনেক সাইকোথেরাপিস্টের সন্ধান পাবেন। তবে সেক্ষেত্রে তার রিভিউটা দেখে নেবেন, পূর্ববর্তী কতগুলো বা সেশন সে নিয়েছে বা কতদিন ধরে এক্সপিরিয়েন্সে আছে, তার ইনস্টিটিউশনাল যে ব্যাকগ্রাউন্ড সেটি কীরকম, তার থেরাপিউটিক অ্যাপ্রোচগুলো কীরকম, আপনারা কিন্তু ইনিশিয়ালি সেটা জানতে পারেন, এটা আপনার অধিকার রয়েছে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে হয়তো বা এমন হতে পারে অল্প টাকার বিনিময়ে তারা কিন্তু সাইকোথেরাপি প্রোভাইড করে, কিন্তু সেটা কিন্তু হয়তো বা আপনার মতো নাও হতে পারে। কারণ সাইকোথেরাপির বিষয়টি হচ্ছে যে তারও এক্সপিরিয়েন্স এবং তার দক্ষতার উপর বেস করেই কিন্তু এই সাইকোথেরাপির যে একটা সেশন সেটি কিন্তু তার হয়ে থাকে। অনেকের ভিতরে প্রশ্ন থাকে সাইকোথেরাপির খরচ কীরকম। আসলে এটি একভাবে বলা যায় না, কেননা সাইকোথেরাপির ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে রোগটি নিয়ে আসছেন সেটি হয়তো বা খুবই সিম্পল একটা বিষয়, সেক্ষেত্রে হয়তো বা 2 বা 5টা সেশনের মধ্যে ওকে হয়ে যায়, ভালো হয়ে যায়, ভালো ফিল করেন। এমন হতে পারে যে এটা শুধুমাত্র কোনো অনুভূতি সংশ্লিষ্ট না বা ইমোশনাল সংশ্লিষ্ট না, এখানে অনেক বিষয় রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু দেখা যাবে যে 12 থেকে 18টা সেশন, ইভেন অন্য কোনো বিষয় থাকলে, অর্থাৎ একের অধিক যদি মানসিক সমস্যা থাকে, অনেকের ভিতর ডিপ্রেশন অ্যাংজাইটি থাকলেও তার ভিতর হয়তো বা ওসিডি রয়েছে,
বা পিটিএসডি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই সেশনগুলো অনেক বেশি হতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি যেই ক্রাইটেরিয়া বা যেই প্রবলেমগুলো আপনার থাকবে সেই অনুযায়ী কিন্তু এটাই অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী চিকিৎসাটি আপনাকে দেওয়া হবে। সুতরাং আমি আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে মানসিক রোগ সংক্রান্ত বা মানসিক যে কোনো সমস্যার ক্ষেত্রে, হয়তো আপনার পরিবার, আপনার নিজের বা আশেপাশে যদি কারো কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যদি হেল্প দরকার হয়, আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। তবে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আপনি এর মাধ্যমে আমার সাথে থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।